আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফোকাস মিডিয়া এজেন্সি প্রযোজিত ইসলামিক ইকোনমিক্স এক্সক্লুসিভ অনুষ্ঠানে আমি আবুল কালাম আজাদ আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে অমুসলিম দেশে শরিয়া পরিপালন। আপনারা জানেন, ইসলাম একটি সার্বজনীন জীবন ব্যবস্থা। ইসলাম গ্রহণকারী ব্যক্তি যেখানেই থাকুন না কেন, ইমানের প্রশ্নে তিনি কোথাও আপোষ করেন না। যেই পরিবেশে বা যে অবস্থাতেই থাকুন না কেন, শরিয়া পরিপালনে পিছপা হওয়ার সুযোগ নেই। অনেক মুসলমানই প্রতিকূল পরিবেশে পৃথিবীর বিভিন্ন অমুসলিম দেশেও ইমান আকিদা নিয়ে ইকামতে দিনের কাজ করে যাচ্ছেন। অমুসলিম দেশেও বসবাস করে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে মুসলিম এবং অমুসলিমদের মাঝে বিভিন্ন সেবা ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে দাওয়াতি দিনের তৎপরতা চালিয়ে যাচ্ছেন। মুসলিম সোসাইটির মাঝে অর্থনৈতিক কর্মকাণ্ডে শরিয়া পরিপালনের বিষয়ে সচেতনতা সৃষ্টির কার্যকর কর্মসূচি গ্রহণ করে থাকেন। এসব কর্মকাণ্ডের সাথে সরাসরি জড়িত এমন দুইজন ব্যক্তিত্বকে আজ আমাদের মাঝে উপস্থিত পেয়ে আমরা গর্বিত মনে করছি। উপস্থিত আছেন অ্যাডাল্ট সোশ্যাল কেয়ার ইউকে লন্ডন শাখার ম্যানেজার এবং কেয়ার সেক্টরে 25 বছরব্যাপী জড়িত জনাব হাসান সালেকিন এবং ফেডারেশন অব ইসলামিক অর্গানাইজেশন অফ ফিনল্যান্ডের প্রাক্তন প্রেসিডেন্ট এবং দারুল আমান জামে মসজিদ হেলসিঙ্কি ফিনল্যান্ডের খতিব জনাব আব্দুল কুদ্দুস খান। অনুষ্ঠানটি আমাদের সহযোগিতা করছেন ইসলামিক ব্যাংক বাংলাদেশ পিএলসি, সাউথ এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ও তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি। আসুন আমরা মূল পর্বে চলে যাই। প্রথমেই আমি জনাব সালেকিন সাহেবের কাছে জানতে চাইব, ইউকেতে আপনারা কিভাবে অর্থনৈতিক লেনদেনে শরিয়া পরিপালন করেন? Assalamu alaikum. Thank you for having us, inviting us to your studio to be part of this program. Thank you to you and to your viewers. On behalf of London and everyone else, Assalamu alaikum wa rahmatullah. Londone Bangalira অনেক দিন ধরে আছেন, almost getting to 100 years. I remember my grandparents, দাদারা ব্রিটিশ আমলের সময় থেকে ওখানে, কিন্তু ওইভাবে ইসলামিক ব্যাংক ট্যাঙ্ক গড়ে ওঠে নাই। অনলি রিসেন্টলি এটা নিয়ে গবেষণা হচ্ছে। কিছু ইসলামিক ব্যাংকের চেষ্টা করছিল, ইনিশিয়ালি এইচএসবিসি ব্যাংক, ওরাই একটা চেষ্টা করছিল ইসলামিক ব্যাংকিং শুরু করা, করছিল পরে বন্ধ করে দিছে। এখন অনলি একটা ব্যাংক, আর রাইহান ব্যাংক, ওরাই কিছু ইসলামিক লোন দেয় গটর কিনা, ওইটার মাধ্যমে কিছু হয়, বাট ইটস ভেরি এক্সপেন্সিভ, ভেরি কস্টলি। উই হ্যাভ সাম ইয়াং এন্টারপ্রেনার্স যারা নতুনভাবে শুরু করছেন, যে হেল্পিং পিপল ওয়ার ক্যাশ নিয়ে ওরা সমস্যাটা বাড়ি কিনতে £500,000 ফর এক্সাম্পল। সো ওনাদের 200,000 আছে, বাকি পয়সা কোথায় থেকে আসবে ওনারা হেল্প করে। বা ওভারঅল ইটস এ মোরাহাবা সিস্টেম ওয়ার দ্য ব্যাংক বাইজ দ্য হাউস, ব্যাংক ওটা কিনবে, পরে আপনি ব্যাংক থেকে আস্তে আস্তে কিনে নেবেন। ব্যাংক হয়ে যায় ওনার অফ দ্য হাউস, আর আপনি রেন্ট দিবেন, আর কিছু আপনি ওই কিনার পয়সা দিবেন, এভাবে ওরা সুদ করে, এভাবেই আছে। তো মূলত আমরা অনেকেই এটা পারি না, আমাদের একটা সিস্টেম শরিয়াভাবে অনেক লোক পারেন না বিভিন্ন কারণে। তো মেজরিটি লোক কিন্তু চলে যায়, অনেক যারা ইসলামিক না ওনারা কিতে চলে যায় ওই জেনারেল লোন সিস্টেমে, যেটা সুদ এগুলা। যারা আপনি বলছিলেন বিগিনিতে আপনার ওপেনিং রিমার্কসে, যে ইসলামিক যারা ইমান নিয়ে থাকতে চায় শরিয়া, আমরা পারি না। আমি এখন নিজে ঘর কিনতে পারি নি ইনশাআল্লাহ, আমার নিজের হয়নি এই সুদের কারণে। তো এইটাই একটা সমস্যা। মেবি আপনারা ফিউচারে আসছেন লন্ডনে, গিয়ে একটা বিজনেস করেন, হালাল লোন দেন আমাদেরকে। জি, ধন্যবাদ জনাব হাসান সালেকিন। আমি জনাব আব্দুল কুদ্দুস খান সাহেবের কাছে জানতে চাইব যে আপনি তো ফিনল্যান্ডের নাগরিক, আপনারা ওখানে দৈনন্দিন যে লেনদেন বা অর্থনৈতিক কর্মকাণ্ড করে থাকেন, কীভাবে শরিয়া অনুসরণ করেন একটু বলবেন কি? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আজকের স্টুডিওতে আমাদেরকে ডাকার জন্য আপনাদেরকে অসংখ্য শুকরিয়া এবং ধন্যবাদ। তো যে কথাটি আমার পূর্ববর্তী বক্তা বলেছেন ঠিক আমাদের অনুরূপ, তবে একটু পার্থক্য হচ্ছে যে ব্রিটেনে প্রায় 200 বছর হয়ে গেছে মুসলমানদের পদার্পণ, আর আমাদের ফিনল্যান্ডে মুসলমানদের পদাচারণা শুরু হয়েছে
গত শতকের 90-এর দশকে। সেই দিক থেকে আমরা অনেক পিছিয়ে আছি। তবে আমাদের মেজর 5টা ফিল্ডে আমাদের যে লেনদেনগুলি আমরা আইডেন্টিফাই করি, তার মধ্যে একটা হচ্ছে ব্যাংকিং ট্রানজ্যাকশন। এটা তো প্রত্যেকেরই ইন্ডিভিজুয়ালি ব্যাংকিং অ্যাকাউন্ট থাকতেই হবে, ম্যান্ডেটরি। সেই হিসাবে প্রত্যেকের অ্যাকাউন্ট থাকতে হবে। এই হিসাবে আমরা 2টা পরামর্শ দিই, আইদার তাদেরকে ইনফর্ম করা যে আমি কোনো ইন্টারেস্ট নেব না, অথবা ইন্টারেস্ট নিয়ে আমরা সোয়াবের আশা না করে এটা জনকল্যাণমূলক কাজে ব্যয় করব। 2টার যে কোনো একটা আমরা নিতে পারি। 2 নম্বর হচ্ছে যে আমাদের বাইং অ্যাসেটস, বাড়ি গাড়ি কেনার ব্যাপারে, এই সমস্ত ব্যাপারে আমরা এটা একই অবস্থা, কিন্তু ব্রিটেনে যতটুকু সুযোগ সুবিধা আছে ফিনল্যান্ডে একেবারেই শূন্য, সেখানে এই সুযোগ সুবিধা নাই। তবে আমরা সাধারণত কোনো কোম্পানিকে আলোচনার মাধ্যমে তাদেরকে বিনা ইন্টারেস্টে গাড়ি বিক্রির জন্য আমরা চুক্তিতে আসি, এবং সেইভাবে আমাদের মুসলমানরা গাড়ি কিনতে পারে, কিন্তু বাড়ি কেনার ক্ষেত্রে পারে না। 3 নম্বর হচ্ছে যেটা যে ইন্স্যুরেন্সগুলি, আমাদের কিছু কিছু ইন্স্যুরেন্স আছে ম্যান্ডেটরি, যেটা যেমন গাড়ির ইন্স্যুরেন্স, থার্ড পার্টি ইন্স্যুরেন্স, এটা আমাদের করতেই হবে। এইখানে হলো লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, যেটা মানে যে আপনার কোনো কিছু খাবারের নাই, ওই ক্ষেত্রে আপনি হারাম খাবারও সীমিত সময়ের জন্য আপনি খাইতে পারেন। ইটস রিমেন হারাম, বাট ইটস অ্যালাউড টু ইট ফর টু সাস্টেন। এরপর যেটা আছে স্টাডি লোন, ছাত্রদের ক্ষেত্রে এটাও আমরা যদি বিনা সুদে নেওয়া যায় সেজন্য চেষ্টা করি। এরপরে আছে ইন্ডিভিজুয়াল লোন, সেগুলি আমরা আমাদের কমিউনিটির ভিতরে আমরা যেটা ইসের মাধ্যমে সুদবিহীন কর্জে হাসানা হিসাবে দেওয়ার চেষ্টা করি। এইভাবে আমরা আমাদের দৈনন্দিন কাজগুলি করি। মাশাআল্লাহ। জি, আমি হাসান সালেকিন ভাইয়ের কাছে আবার জানতে চাইব, আপনারা ইসলামী দাওয়া কার্যক্রমে ইউকেতে কি কি কর্মসূচি নিয়ে থাকেন? আলহামদুলিল্লাহ। সো অবভিয়াসলি আমাদের একটা সংগঠন আছে, ইস্ট লন্ডন মসজিদ, খুব পুরানো, ওভার 100 years old, হোয়াইট চ্যাপেল টাওয়ার হ্যামলেটস, ইস্ট লন্ডন এরিয়াতে, লন্ডন ব্রিজের পাশেই, খুব পুরাতন। সো থ্রু দ্যাট মসজিদ উই আর এবল টু এঙ্গেজ উইথ দি হোয়াইট কমিউনিটি, সাদা কমিউনিটির সাথে এঙ্গেজ করা হয় খুব ভালোভাবে। আমাদের কয়েকটা প্রজেক্ট আছে। একটা হলো যে ফার্স্টলি মেবি 1 to 2, 1 থেকে 2 জন 3 জন সামটাইম পার উইক মুসলমান হয়ে আসে। অনেকেরই খ্রিস্টান, অনেক সাদাও আছেন, কালো খ্রিস্টানরাও আছেন, মুসলমান হচ্ছেন মাশাআল্লাহ। ইদানিং গাজার ওগুলা দেখে অনেক ইংলিশ লোক মুসলমান হচ্ছে, যে তাদের গভর্নমেন্টের এগুলা দেখতেছে যে নির্যাতন লোকেদেরকে সাহায্য করে না, তো অনেকে এটা নিয়ে সার্চ করে বলে আমরা মুসলমান হয়। এদেরকে নিয়ে কি করা, তাদেরকে এই মসজিদ, ইসলামের মসজিদ থেকে অনেক হেল্প করা হয়, তাদেরকে এই ইসলামের শিক্ষা দেওয়া, ইসলামিক লাইফ, তাদের সাথে একজন লোক এঙ্গেজ করে দেওয়া, একজন ফ্রেন্ড বন্ধু অ্যাটাচ করে দেওয়া হয়। এবার ওদের রীতিমতো ক্লাস হয় মসজিদে, সপ্তাহে একবার ওরা আসে। তাদের জন্য ইনিশিয়ালি অনেক হেল্প লাগিয়েছে, ফ্যামিলিগত হেল্প। অনেকটা ঘর বাড়ি ছেড়ে দেয়, মা বাপ বাইর করে দেয়, তাদেরকে হেল্প করতে হয়। বাট ওভারঅল আই থিঙ্ক ইন দি কমিউনিটি উই ক্যান ডু মোর, আরও বেশি করার দরকার, বা এটা হয় না। আমরা অনেকটাই মুসলিম কমিউনিটি নিজেরাই একা থাকে, বাঙালি খাওয়ার খাই, বাঙালি পড়ি, ইসলামিক পড়ি, এভাবেই থাকে। বাট এটাকে আরও ভালো করার জন্য অনেক প্রচেষ্টা চলছে, ইনশাআল্লাহ এটা আরও আগাবে। জি, ধন্যবাদ সালেকিন সাহেবকে। আমি পরবর্তী কোশ্চেনে যাব আব্দুল কুদ্দুস সাহেবের কাছে, যে ফিনল্যান্ডে বিনিয়োগ এবং ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে আপনারা কিভাবে সুদকে পরিহার করেন, বিষয়টি আমরা শুনব এটা বিরতির পর। প্রিয় দর্শক, ইসলামিক ইকোনমিক্স এক্সক্লুসিভ অনুষ্ঠানে সময় হলো একটি বিরতির। ফিরছি কিছুক্ষণ পর, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত ইসলামিক ইকোনমিক্স এক্সক্লুসিভ অনুষ্ঠানে। আমরা শুনতে চাচ্ছিলাম জনাব আব্দুল কুদ্দুস খান সাহেবের কাছে। জি প্লিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পাকে বলছেন, তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, যে তোমরা ভালো কাজে সহযোগিতা করো, খারাপ কাজে সহযোগিতা করো না, এবং আল্লাহ সচেতন হও, আল্লাহ কঠিন শাস্তিদাতা। তো এই হিসাবে যারা ব্যবসায় করতে চান হালালভাবে, তাদেরকে সহযোগিতা করা আমাদের একটা নৈতিক, মরাল, এথিক্যাল দায়িত্ব হয়ে যায়। যার কারণে আমরা চেষ্টা করি যে আমরা কিছু সংখ্যক ভাইয়েরা যাদের পক্ষে সম্ভব
তাদেরকে কর্জে হাসানা দিয়ে একজনকে আমরা সুযোগ করে দেই যে সে একটা ব্যবসা প্রতিষ্ঠান এস্টাবলিশ করতে পারে, পরে ধীরে ধীরে সে এই লোনগুলি আমাদেরকে পরিশোধ করে দেয়। তো এইভাবে অনেকগুলি আমাদের প্রতিষ্ঠান হয়েছে এবং আগামীতেও চলতে থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ জনাব কুদ্দুস সাহেব। আমি হাসান সালেকিন সাহেবের কাছে আবারও আসছি। আত্মমানবতার সেবায় মুসলিম ও মুসলিমদের মাঝে আপনাদের কোনো কার্যক্রম আছে কিনা ইউকেতে? থাকলে সেটা কিরকম? আত্মমানবতা, মানে হিউম্যানিটি। Okay. So professionally, I work with adult social care, a part of the local council, local government. So I'm a সরকারের কর্মচারী এই সেন্সে। I manage a big team. আমাদের ওখানে হয়েছে যে সোশ্যাল ওয়েলফেয়ার অনেক রকম কাজ আছে, অনেক বিরাট বাজেট লন্ডনে ইউকেতে ওরা স্পেন্ড করে। যে ফর এক্সাম্পল জাস্ট হোম কেয়ার, বাসায় যারা বৃদ্ধ বুড়া মানুষ হয়ে গেছে, সাদা মানুষ যারা কেয়ার হোমে যাচ্ছে না, একা পড়ে আছে, তাদেরকে লুক আফটার করার জন্য স্টাফ দেওয়া হয়। এটা সরকারে বহন করে, অনেক খরচ। আমাদের একটা বাজেট আছে 192 মিলিয়ন খরচ করে একটা এলাকায় অনলি। তো এগুলার কোয়ালিটি মনিটরিং কীভাবে হচ্ছে এগুলো আমরা দেখি। যে রিসেন্টলি আপনাদের দেশ থেকে অনেক লোক, মানে আমাদের দেশ থেকে এখান থেকে যাচ্ছেন, আমি যেহেতু অনেকদিন পরে আসছি, 23 বছর পরে, যে অনেক কেয়ার বিষয়ে লোক যায়, ওই সেক্টরে গিয়ে অনেকেই কাজ ধরেন। এখানে হয়তো ওদের একটা মনিটরিং করতে ভালো করে কি না, কিন্তু দেখা যায় যে ওই সেবাতে গিয়ে অনেক সমস্যা হয়। অনেক লোক, অনেক কোয়ালিফাইড স্টাফ যায় না, কোয়ালিফাইড নাই, অনেক রং প্রবলেমও হয়, যেটা আমরা ইন্সপেকশন করে ওগুলো স্টপ করতে হয়। বাট ওভারঅল কেয়ার সেক্টরে আই থিঙ্ক, যেহেতু বাংলাদেশের সাথে কম্পেয়ার করলে ইংল্যান্ড ইজ মাচ বেটার প্লেস ইন টার্মস অফ ইউর অ্যান এল্ডারলি পার্সন। আপনি যদি বুড়া মানুষ হন, তাহলে অ্যাটলিস্ট আপনাকে একটু টেক কেয়ার করবে, পেনশন আছে, লুক আফটার কেয়ার, যারা কেয়ার করে তাদেরকে কেয়ার দেওয়া হয়, ঘরে রান্নাবাড়ি থেকে লাগিয়ে সোফা সাফসুফা করে দেওয়া, যতক্ষণ পর্যন্ত আপনি বাসায় থাকতে চান। যখন আপনি বাসায় থাকতে চান না, তখন আপনার ভিআইপি স্টাইলের কেয়ার হোম আছে, নার্সিং হোম আছে, এক্সট্রা কেয়ার আছে। আমার নেইবারকেও লুক আফটার করা দরকার। আমি এই সেন্টেন্স দিয়ে শেষ করি। আল্লাহ নবী বলেছেন যে আপনার নেইবার হলেন ডাইন পাশে 40 ঘর, বাম পাশে 40 ঘর, সামনে 40 ঘর, পিছনে 40 ঘর। এগুলো হলো আপনার নেইবার, এদের প্রতিনিধি, এদের রেসপন্সিবিলিটি আপনার। তাহলে তো ওই সময় ছিল অলমোস্ট হোল মদিনা সিটি। তাহলে আমরা যে আপনার এখন তো বিল্ডিংটা এদিকে যায় না, সব উঁচা উঠে যায়, তাই না? 8-10 তলা 50 তলা বিল্ডিং লন্ডনে আছে। তো সারাই তো আমার নেইবার, আমার বিল্ডিংয়ে আছে 100 ফ্ল্যাটস। সো আই শুড লুক আফটার দেম। এটা নিয়ে আমরা কিছু কাজ করছি। জি, শুকরান। জি, ধন্যবাদ সালেকিন সাহেবকে। আমি আব্দুল কুদ্দুস খান সাহেবের কাছে জানতে চাইব যে আপনি তো একটা মসজিদের খতিব, জুমার খুতবায় অর্থনৈতিক কর্মকাণ্ডে এবং সুদ পরিহার, হালাল হারামের বিষয়ে নিশ্চয়ই আপনি আলোচনা করেন। তো সেক্ষেত্রে অডিয়েন্সদের মধ্যে এই যে এটা মুসলিম দেশে আপনি যে আলোচনাটা করছেন, তাতে প্রতিক্রিয়াটা কি? আলহামদুলিল্লাহ, আমাদের খুতবার ভিতরে আমরা এমন আলোচনাগুলি নিয়ে আসি যেগুলি আমাদের সামাজিক অবক্ষয় আছে, সমাজে আমাদের মানুষের ইসলাম সম্পর্কে জ্ঞানের অভাবে বা অন্যান্য কারণবশত তারা এমন অন্যায় পাপ কাজের সাথে জড়িত, সেগুলির থেকে তাদেরকে বিরত রাখাটাই আমাদের খুতবার উদ্দেশ্য। তো আমাদের খুতবার ভিতরে আমরা এগুলি খুব গুরুত্বের সাথে নিয়ে আসি এবং সুন্দরভাবে তাদের কাছে উপস্থান করার চেষ্টা করি যে সুদ এমন একটা আমাদের ইবাদতের ভিতরে আমাদের পাপের একটা পথ, যেটা আমাদের হারাম করা হয়েছে, এবং হারাম পরিহার করা কিন্তু সহজ, এটা থেকে স্টপ থাকা। হালাল ইবাদতগুলি করা একটু কঠিন, কিছু এফোর্ট করতে হয়। হারামের ব্যাপারে শুধু নিজেকে স্টপ করাটা হয়েছে ডিটারমিনেশন, নিজের একটা কনফিডেন্স থাকা এবং নিজের একটা সিদ্ধান্ত নেওয়া। তো এই জন্য আমরা এটা তাদেরকে বুঝিয়ে বলি, প্রথমত যে ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এই ইসলামের ভিতরে সমস্ত জীবনের সমস্ত ক্ষেত্র এবং অর্থনৈতিক ক্ষেত্র হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্র, এবং যদি উপার্জন যদি হালাল না হয় তাহলে তার কোনো ইবাদত কবুল হবে না। সে হজ করুক, যাকাত দেখ, যত কিছু হোক, তোমরা কিতাবের কিছু অংশ মানবা আর কিছু অংশ মানবা না, তাহলে তোমাদের দুনিয়াতেও অশান্তি হবে এবং আখেরাতেও কঠিন আযাব হবে। এজন্য আমাদেরকে এই ব্যাপারে আমরা সতর্ক করি এবং অধিকাংশ লোক এই পথ থেকে ফিরে চলে এসেছেন। এবং কারণ হয়েছে আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত,
যে আল্লাহ সুদকে হারাম করেছেন আর এই ধ্বংস করেছেন আর সাদাকাকে বর্ধিত করেছেন। তো এই জন্য আমাদের এই ভাইয়েরা সেই সুদ থেকে বের হয়ে এসেছেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, আমি সালেকিন সাহেবের কাছে জানতে চাইব যে ইউকেতে বসবাস করে মুসলমান হিসেবে জীবনযাপনে কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন কিনা বা হচ্ছেন কিনা, আমরা এই বিষয়টি জানবো আরেকটা ব্রেকের পর। প্রিয় দর্শক, ইসলামিক ইকোনমিক্স এক্সক্লুসিভ অনুষ্ঠানের সময় হলো আরও একটি বিরতির। ফিরছি কিছুক্ষণ পর, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত ইসলামিক ইকোনমিক্স এক্সক্লুসিভ অনুষ্ঠানে। আমরা জনাব হাসান সালেকিন সাহেবের কাছে শুনছিলাম যে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে কিনা আপনাদের দৈনন্দিন কাজকর্মে। জি, থ্যাংক ইউ। ইটস এ ভেরি গুড কোয়েশ্চেন ইউ've asked। মানে প্রশ্নটা খুবই জরুরি। হ্যাঁ, আমরা যারা তো অনেক দিন ধরেই আছি, ওখানে ছোটোবেলা থেকে বড় হয়েছি। I was 10 years old যখন আমি বাংলাদেশে থেকে লন্ডন গিয়েছিলাম। আরও যে কমিউনিটি যখন ছোট ছিল, স্মল কমিউনিটিস, সাদারা যে বর্ণবাদী বলেন আপনারা, রেসিজম, তো রেসিজম খুব বেশি হতো তখন। একটা ছিল যে ব্ল্যাক অ্যান্ড এশিয়ান, আমাদেরকে ওরা ব্রিটিশরা ছোট মনে করতো, দেখতো রিফিউজি হিসাবে দেখতো, এটা একটা দিক ছিল। এখন আরেকটা অ্যাড হয়েছে আসছে ইসলামোফোবিয়া, যে মুসলিম হিসাবে যারা কালো, এশিয়ান, ব্রাউন, আমাদের মতো যারা মুসলিম হিসাবে থাকতে চায়, লাইফ জীবন করতে চায়, ওদের ওই বর্ণবাদের সাথে এখন ইসলাম ফোবিয়া ঢুকছে, মিলাইয়া অনেকটা। তাই মাই সেলফ হ্যাভ এক্সপিরিয়েন্স লট অফ ইনইকুয়ালিটিস ওয়ার আই লিভ। আলহামদুলিল্লাহ ইটস মাচ বেটার নাও, কিন্তু আমাদের ফার্স্ট, সেকেন্ড, থার্ড, আমাদের ফ্যামিলিতে 5th জেনারেশন এখন লন্ডনে, ইউকে বসবাস করি। তো এটার কারণে অনেকরাই বিভিন্ন জায়গায় চলে গেছেন। আমাদের হিজাবি মেয়েরা, বোনরা, ভাইরা, প্র্যাকটিসিং ব্রাদার্সরা বিভিন্ন পজিশনে আছেন, যার দরুন এগুলা বর্ণবাদের একটা কমছে, ইনইকুয়ালিটি কমে আসছে, বড় বড় পজিশনে সরকারের লেভেলে আমাদের লোকজন আছেন। তো এইটা অনুযায়ী একটা কমছে, কিন্তু অ্যাজ এন এক্সাম্পল তো অনেকগুলো দেওয়া যায়। এই যে আমাদের স্কুলে পিটাপিটি থেকে আমাদেরকে ওরা ঘৃণা করতো, ভালো ক্লাস টিচাররা হেল্প করতো না, পড়াইতে দেয়, ওরা কী করবে, ওরা তো রেস্টুরেন্টে কাজ করবে, একটু পড়ায় দিয়ে দেও। এখন দেখা যায় যে আমাদের বাঙালি ছেলেপেলেরা, লন্ডনে তো অনেকেই সিলেটি, কিন্তু অনেকেরই খুব ভালো রেজাল্ট করে, ভালো ভালো রেজাল্ট স্কুলে, সবাই এখন বাঙালি ছেলেপেলে নিতে চায় তার স্কুলে, যে ওরা ভালো রেজাল্ট করে, ওদেরকে বড় বড় জবে যাচ্ছে। আমাদের ছেলেপেলে অক্সফোর্ডে, কেমব্রিজও জায়গা পাচ্ছে। সো দ্যাটস কোয়াইট গুড, ইটস রিভার্স হয়েছে। বাট অফকোর্স ইসলামোফোবিয়া এগেইনস্ট মুসলিম তো থাকবেই, গাজার ব্যাপারে আপনারা দেখছেন তো আছেই। থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ। আমি আব্দুল কুদ্দুস খান সাহেবের কাছে আবারও আসবো যে আপনারা তো ফিনল্যান্ডে মসজিদ প্রতিষ্ঠা করছেন এবং একামতে দ্বীনের কাজও করে যাচ্ছেন। তো ফিনিশ সরকারের পক্ষ থেকে আপনারা যে কাজটা করছেন, তাদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া বা কোনো বাধা আসছে কিনা? আলহামদুলিল্লাহ, আমরা ওখানে আমাদের সাধ্য অনুযায়ী একামতে দ্বীনের কাজ করার চেষ্টা করতেছি এবং মূলত আমাদের কাজগুলি দাওয়াতে দ্বীনের উপরেই বেশি আমরা গুরুত্ব আরোপ করে থাকি এবং সেক্ষেত্রে বেশ ফলপ্রসূ আমরা রেজাল্ট পেয়েছি। অনেক মুসলিম হয়েছে। যতই ফিনিশরা বেশি হারে মুসলিম হইতেছে, ততই তাদের দিক থেকে আমাদের বাধার সম্মুখীন হই। তো যেটা সালেহিন ভাই বললেন যে ফোবিয়াটা, এটা সর্বত্র ইউরোপেই সমানভাবে কাজ করতেছে এবং বিশেষ করে ফিনিশ কালচারের একটা খারাপ দিক হচ্ছে যে এরা হচ্ছে আপনার কোল্ড রেসিজম। এরা আপনার সামনে সরাসরি বলবে না, খুব হাসি মুখে কথা বলবে, কিন্তু মনের ভিতরে খুব খারাপ। যেমন আমরা একটা বড় মসজিদ নিয়েছি, এখন এই মসজিদটাকে ওইখানে তারা সহ্য করতে পারতেছে না, অনেক লোক আসে কিন্তু ওদের চার্চের লোক যায় না। তো এখন ওদের এইটার জন্য ওদের হিংসা, জেলাসি এবং এই ফোবিয়া, যে এরা ফিনল্যান্ডকে মুসলিম দেশ বানিয়ে ফেলাইতেছে, এই জন্য তারা চেষ্টা করতেছে অন্য উপায়ে এই মসজিদটাকে এখানে বন্ধ করা যায় কিনা, এইভাবে তারা বিভিন্ন ধরনের করে, কিন্তু সরাসরিভাবে তারা কোনো করে না, আমাদেরকে প্রতিরোধ করে না দ্বীনের কাজ করার ব্যাপারে। জি, ধন্যবাদ। আমি হাসান সালেকিন সাহেবের কাছে সর্বশেষ কোশ্চেন হিসেবে দেখব, বাংলাদেশের আর্থসামাজিক সোশিও ইকোনমিক কন্ডিশনে ডেভেলপমেন্টের জন্য আপনাদের
ইউকে প্রবাসী মুসলমানদের কোনো ভূমিকা আছে কিনা, থাকলে সেটা কীরকম? Maybe my learned guest Sheikh over there can do a better answer than I can. But I think for what I've seen, আমি যা দেখেছি, হ্যাঁ আমাদের ইউরোপেতে অনেক ধরনের প্রফেশনাল আছে, প্র্যাকটিসিং মুসলিম, বাংলাদেশি, কালচারাল বাংলাদেশি আছেন অনেকটাই প্রভাবশীল। they can come and do some stuff, অনেকরা করেছেন। আমারও কিছু ফ্রেন্ড বন্ধু আছেন সিলেটে বিভিন্ন জায়গায়, ওনারা এসে হেল্প করতেছেন to develop the country, to bring in new ideas into a very traditional country sometime in some focus. Now that your country or our country is free and it can do more and it should welcome new ideas. I think there are opportunities we can work together. There are projects that we can learn from each other, and you have lot of workforce, lots of talented young people আপনাদের আছে, তাদেরকে কাজে লাগানো যায় and তাদেরকে ভালো বেতনের ব্যবস্থা করা দরকার। একটা পলিটিক্যাল কোশ্চেনের মাধ্যমে শেষ করবো ইনশাল্লাহ। সেটা হচ্ছে ফিনল্যান্ড দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কখনো এক দল ক্ষমতায় ছিল না, কোয়ালিশন সরকার ছিল, এবং প্রত্যেকবারই ওনারা ওনাদের মেয়াদ পূর্ণ করেছে। তো এখানে তাদের মতো কোনো অসুবিধা দেখা দিচ্ছে না আমাদের দেশের মতো, এটার কারণ কি বলে আপনি মনে করেন? এখানে দুইটা জিনিস, প্রথমত যে কোয়ালিশন সিস্টেমটা আর কি, শুধু দ্বিতীয় বিশ্বযুদ্ধ না, শুধু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটা টার্ম গভর্নমেন্ট ফল করছিল, আর বাকি স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত প্রত্যেকটা গভর্নমেন্টই তাদের কোয়ালিশন গভর্নমেন্ট। এটা মূলে তাদের দুইটা জিনিস কাজ করে। একটা হচ্ছে যে তারা কোয়ালিশন আফটার ইলেকশন, যেটা আমাদের দেশে করে কোয়ালিশন বিফোর ইলেকশন। কিন্তু মানে প্রত্যেকটা পার্টি তার জায়গায় থেকে ইলেকশন করে, তাদের শক্তি সামর্থ্য তারা করে, এবং ওইটার বেসিসে তাদের কোয়ালিশন হয় তাদের স্ট্রেংথ নিয়ে। আর দ্বিতীয় জিনিস যেটা হচ্ছে যে তারা জাতীয় স্বার্থে তারা ঐক্য, যে কোনো ব্যাপারে যে কোনো সময় জাতীয় স্বার্থ আসছে সব এক হয়ে যায় তারা সেখানে। এমনকি রাস্তাঘাটে আপনি দেখবেন যে একটা ফুল কেউ যদি ছিঁড়ে, বিশেষ করে ইমিগ্রান্টরা ভুলবশত করে ফেলায়, বা একটা ময়লা যদি ফেলায় ও জায়গায়, আদার দেন ফিউ ড্রাঙ্ক পিপল, আপনি পাবেন না যে কোনো একটা সেন্সিবল লোক একটা ময়লা ও জায়গায় ফালাইতেছে বা একটা ফুল পাশে পাইলো ছিঁড়ে নিয়ে গেল, এরকম না। জি জি, ধন্যবাদ আপনাদের দুজনকেই, আপনারা সুন্দর আলোচনা করেছেন। আল্লাহ আপনাদেরকে নেখায়াত দিক। প্রিয় দর্শক, আজকের আলোচনায় অনমুসলিম দেশে অর্থনৈতিক কর্মকাণ্ডে শরিয়া পরিপালনের কিছুটা চিত্র উঠে এসেছে। যারা অমুসলিম দেশে বসবাস করছেন এবং ব্যক্তি জীবনে হালাল হারাম মেনে চলার চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে সতর্কতার সাথে আন্তরিকতা নিয়ে প্রচেষ্টা চালালে আল্লাহ সহজ করে দেবেন। অনুষ্ঠানে আয়োজনে সহযোগিতার জন্য ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেড, সাউথ এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসিকে ধন্যবাদ জানাচ্ছি। এই জাতীয় অনুষ্ঠান সম্প্রচার করার জন্য এশিয়ান টিভি কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। অনুষ্ঠানে পরিকল্পনা ও গবেষণায় উপস্থাপনায় ছিলাম আমি আবুল কালাম আজাদ। আগামী পর্বে আবারও দেখা হবে ইনশাআল্লাহ, এই প্রত্যাশা নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।